বাংলাদেশে শান্তিপূর্ণভাবে বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ প্রক্রিয়ায় অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় ইউরোপীয় ইউনিয়ন। তবে এই অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক বলতে তারা কি বোঝাতে চাইছে সে বিষয়ে নতুন দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজালস। ইইউর প্রধান নির্বাচন পর্যবেক্ষক বলছেন, আমাদের প্রেক্ষাপট থেকে অংশগ্রহণমূলক মানে সব সামাজিক গোষ্ঠীকে যুক্ত করা। বাংলাদেশের ক্ষেত্রে যেমন নারী, সব ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী, ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠী এবং আঞ্চলিক গোষ্ঠীর অংশগ্রহণ। আর অংশগ্রহণমূলক বলতে আমরা ভোটারের বিশ্বাসযোগ্য অংশগ্রহণ বোঝাই। সবাইকে স্বাগত জানাচ্ছি RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার নিবেদিত দেশ সাম্প্রতিকে। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি এবং আলোচনার আজকে বিষয় রেখেছি নির্বাচন নিয়ে সব উদ্বেগ উৎকণ্ঠা কাটুক বিষয়টি নিয়ে কথা বলতে। এরই মধ্যে আমার সাথে আমার অতিথিরাও যুক্ত হয়ে গেছেন। আজ যুক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান, ডিন, ঢাকা বিশ্ববিদ্যালয়। তিনি আছেন আমার সাথে। আছেন MA আজিজ, সিনিয়র সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক। দুজনকে স্বাগত জানাচ্ছি এবং যেমনটা বলছিলাম যে নির্বাচনে সব উদ্বেগ উৎকণ্ঠা কাটুক, অর্থাৎ নির্বাচনের যাত্রা শুরু হয়েছে, ভোটের গাড়ি চলতে শুরু করেছে, নির্বাচন হতে হবে এমনটাই প্রত্যাশা সকলের। সেক্ষেত্রে নির্বাচন নিয়ে কিছু শঙ্কা রয়েছে, কিছু প্রত্যাশা রয়েছে। এখানে আমরা যেটা ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে আমরা যেটা নতুন একটা ধারণা পেলাম যে আসলে অংশগ্রহণমূলক বা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বলতে এর আগে আমরা রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণকেই বোঝাতাম। এবারে তারা যেমন একটা বলতে চাচ্ছে যে নারী, সব পুরুষ সহ সকল নৃতাত্ত্বিক গোষ্ঠী সহ সকলের অংশগ্রহণ তারা চায়। আমি MA আজিজ আপনাকে আলোচনা শুরু করতে চাই। নির্বাচন নিয়ে কি কোনো শঙ্কা এখন আর আপনার মধ্যে আছে কিনা, নির্বাচন হচ্ছে কি হচ্ছে না এই বিষয়টি নিয়ে, এবং একই দিনে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন, এই দুটি হওয়ার ক্ষেত্রে আপনি ঝুঁকি বলেন, আশঙ্কা বলেন, শঙ্কা বলেন, কোন জায়গায় দেখছেন? MA আজিজ। ধন্যবাদ আপনাকে, সিদ্দিক ভাইকে ধন্যবাদ, দর্শক শ্রোতা। দেখেন, নির্বাচন যতক্ষণ কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু নির্বাচন নিয়ে কিছু শঙ্কা থাকতেই পারে, আলোচনা থাকতেই পারে। তবে ধরেন এই যে ইউরোপীয় ইউনিয়ন আগে যা বলেছে বাংলাদেশ প্রেক্ষাপটে কিন্তু এবারে কিন্তু অবজারভেশন তা দেয় নাই। এবারে বলছে সকল জাতিগোষ্ঠীর অংশগ্রহণ, অর্থাৎ ভোটারদের অংশগ্রহণ হলেই অংশগ্রহণমূলক নির্বাচন। আর আগে বলতো সকল রাজনৈতিক দল, এবং একটা জায়গায় আলোচনা করে বলছেও যে বড় দল আওয়ামী লীগ নির্বাচনে নাই। তবুও নির্বাচনটা যেটা বলেছে যে হ্যাঁ, নির্বাচন শুরুর এখনই চূড়ান্ত কথা বলা যাবে না, তবে নির্বাচনের শেষের দিকে এটা বলা যাবে যখন নির্বাচনটা অনুষ্ঠিত হবে। তো এখন তো ধরেন এখনো যদি বলেন 20 তারিখে প্রচারণা শুরু হবে, অর্থাৎ রেলগাড়ি ছুটেছে, ওই আপনার হানা ভোটের রেলগাড়ি না, বাস ছুটেছে। হ্যাঁ, তো এটা একটা বড় সংকট আমি তো মনে করি। কারণ ধরেন মেজর সংস্কার ছিল 48টা, এটা 4 দফার ভিতরে ঢুকে দেওয়া হয়েছে, এবং এর আগে আপনার প্রায় 19টার মতো নট অফ ডিসেন্ট ছিল বিএনপির, জামাতের 4টা, এনসিপির 1টা, সেসব নট অফ ডিসেন্ট উধাও। হ্যাঁ, এখন ওগুলোর কি হবে? ধরেন এটা হ্যাঁ হোক আর না হোক, নোট অফ ডিসেন্ট, তাহলে ধরেন যারা সবাই তো দিছে নোট অফ ডিসেন্ট, তার মানে কি তারা ইলেকশন করলে নোট অফ ডিসেন্ট মানে কার্যকরী করার ক্ষেত্রে কোনো আপত্তি নাই, না আপত্তি আছে? এটা তো কিছু পরিষ্কার না। এখন 48টা দফা 4 দফার ভিতরে ঢুকিয়ে দিছে। এখন আমি তো বলবো যে আমি তো বিজ্ঞানের ছাত্র, আমার কাছে বুঝতে, সিদ্দিক ভাই বুঝতে পারেন, আমার কাছে তো বুঝতে অসুবিধা। 48টা দফার সংস্কার প্রস্তাব, ইয়েস নো আছে, হ্যাঁ ইয়েস অথবা হ্যাঁ দিতে হবে, এটাকে আমি সাংবিধানিক সরকার মনে করি। বলা হয়েছে আদেশে হা না দিতে হবে, তা আদেশে হা না, আদেশটাই তো অবৈধ। সাংবিধানিক সরকার তো এটা, সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী ওত নিচে নাই প্রেসিডেন্টের কাছে, এটা সাংবিধানিক সরকার। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের স্পোকসম্যান, আমাদের প্রেস সেক্রেটারি, তিনি বলেছেন সাংবিধানিক সরকার যা ইচ্ছে তাই করতে পারে। উনি আবার এটা আগ বাড়ায় বলছে সাংবিধানিক সরকার হলে যা ইচ্ছে তাই করতে পারে না। সাংবিধানিক সরকার হলে সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো কিছু করতে পারে না,
অর্থাৎ সংবিধানের সাথে সাংঘর্ষিক কিছু করার এখতিয়ার এই সরকারের নাই। হ্যাঁ, কিন্তু তারপরেও যখনই সংবিধানের সাথে সাংঘর্ষিক সেই সব জায়গায় কিন্তু বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। তাহলে এখন ধরেন ওই হানা ভোটের রেলগাড়ি, গণভোট এবং নির্বাচন একসাথে হবে, ধরেন 20 কোটি ভোটার হলে 40 কোটি আপনার ব্যালট পেপার 2 কালারের লাগবে। হ্যাঁ, তো এখন আপনি ইয়েতে যান, ওই যে বিজি প্রেস ছাড়া তো আর প্রিন্ট হবে না, ওখানে যান, এখন আলো বাতাস আগুন জ্বলে না, লাইট জ্বলে না। এখন এই বই জানুয়ারিতে বই ছেলেদের হাতে দিতে হয়, শিশুদের হাতে, সে বইও তো ঠিক মতো সরকার দিতে পাগল হয়ে যায়। এখন এই 12 কোটি পোস্টার, 2 ব্যালট পেপার ধরেন 40 কোটি ছাপতে হবে, আলাদা আলাদা ব্যালট পেপার হবে না। ব্যালট পেপার প্রস্তুতি আছে কিনা আমি জানি না, এখনো ধরে নিলাম আছে। এখন ধরেন আমি শুনলাম ওই দিন 2.5 লাখ পুলিশকে আপনার ট্রেনিং দিয়েছে, 2.5 লাখ পোস্ট। আপনার কিছুদিন আগে দেখছেন না, মাহাদি নামে একটা ছেলে ঢুকে, হয়তো ইন্টারমিডিয়েট পড়ে, থানায় ঢুকে বলছে এই আমাদের লোক ছাড়ো। হ্যাঁ, না জানো না যে এই থানা আগুন দিয়ে পোড়াইছি? হ্যাঁ, তাকে গ্রেপ্তার করতে পেরেছে? পারে নাই। অর্থাৎ পুলিশ না, ওটা কোর্ট পর্যন্ত গেছে, কোর্টে আবার বেল হয়েছে। অর্থাৎ পুলিশ টমাটাইজ এখনো, আবার গ্রেপ্তার করে কোন ভেজালে পড়ি, কোর্টে দিছে, কোর্ট আবার বেল দিয়ে দিচ্ছে। তার মানে আপনি সমগ্র বিষয়টিতে আপনি প্রস্তুতির ঘাটতি দেখছেন, প্রস্তুতির ঘাটতি, পুলিশকে পুলিশ প্রশাসনের এই ঘাটতিটা দেখছেন যে তারা এখন একটু বলি ধরেন 2.5 লক্ষ পুলিশকে ট্রেনিং দিছে, হ্যাঁ, পুলিশ ডিউটির জন্য। পর্যাপ্ত কিনা তারা? এইটা 43,500 হলো পুলিং সেন্টার। হ্যাঁ, 43,000 ভাগ করেন কয়জন করে পড়ে? এ পুলিশ তো খাড়ায় থাকবো, বাক্স নিয়ে দৌড় দিলে তো ওনারা খাড়ায় থাকবো, কারে বাড়ি দিবে? এটার কি দ্রুত কোনো সমাধান আছে? আগে চেষ্টা করলে পারতো, এখন সমাধান নাই, দ্রুত কোনো সমাধান। এখন সমাধান একটাই আছে, অভ্যুত্থানের সব শক্তি একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য। এক্স্যাক্টলি, বারবার এই কারণে সরকারের পক্ষ থেকেও তো বলা হচ্ছে যে সকল রাজনৈতিক দল যদি ঐক্যবদ্ধ থাকে, ঐক্য না থাকলে কোনো নিরাপত্তা ব্যবস্থায় কাজে আসবে না, এমনটাই বলা হচ্ছে। এখন রাজনৈতিক দলগুলো কতটুকু ঐক্য ধরে রাখতে পারে সেটি রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার উপর ডিপেন্ড করছে অনেকখানি। আমি ডক্টর সিদ্দিকুর রহমানের কাছে চলে যেতে চাই, এবং যেটা বলছিলাম গণভোট নিয়ে কথা যদি আমরা বলতে চাই, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা প্রার্থীদের মধ্যে জাতীয় নির্বাচন বা সংসদ নির্বাচন বা নিজেদের মার্কা, নিজেদের দল নিয়ে যতখানি প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি, গণভোট নিয়ে ততখানি প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি কিনা। বলা হচ্ছিল বিএনপি সংস্কারপন্থী নয়, এই কারণে বিএনপি হ্যাঁ ভোটে নারাজ, তারা না ভোট দিতে উৎসাহী করছে প্রার্থীদের। গতকাল বিএনপি মহাসচিব কিন্তু একদম স্পষ্টভাবে বলেছেন যে হ্যাঁ ভোট ছাড়া আসলে কোনো বিকল্প নায়ের ক্ষেত্রে কোনো না হিসেবে কোনো বিকল্প নাই। তো সেক্ষেত্রে আসলে আমরা সেই প্রস্তুতিটা দেখতে পাচ্ছি কিনা গণভোট নিয়ে মানুষের মধ্যে উৎসাহ তৈরি করার ক্ষেত্রে? ডক্টর সিদ্দিকুর রহমান খান, ধন্যবাদ আপনাকে। আমার সাথে আছেন আমাদের অত্যন্ত বিজ্ঞ এবং বর্ষিয়ান সাংবাদিক আমাদের আজিজ ভাই আছেন, তাকেও শুভেচ্ছা, এবং দর্শকদেরকেও। উনি যেটা বলেছিলেন যে আগামী 12 ফেব্রুয়ারিতে আমাদের যে নির্বাচন অনুষ্ঠিত হবে, নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন, যাচাই বাছাই প্রক্রিয়া চলছে, যাচাই বাছাই প্রক্রিয়ার পর এখন আপিল চলছে, এবং আমার যতদূর মনে পড়ে যে 20 তারিখে সম্ভবত চূড়ান্ত প্রার্থীদের যে তালিকা সেটি প্রকাশিত হবে। এরপরে নির্বাচনী প্রতীক বরাদ্দ হবে। প্রতীক বরাদ্দ হওয়ার পরেই কিন্তু ব্যালট পেপার ছাপার প্রশ্ন আসবে। এখন যেটি সরকার হয়তো করতে পারে যে এই ব্যালট পেপার ছাপানোর যে প্রক্রিয়া সেটা গণভোটের জন্য তারা এটি করতে পারে, কেননা এখানে প্রতীক বরাদ্দের পূর্ণ প্রশ্ন নেই। এবং আমার ধারণা সরকার সেই ধরনের প্রস্তুতি নিচ্ছে। এবং আজকে প্রধান উপদেষ্টা যমুনাতে ইউরোপীয় ইউনিয়নের যে নির্বাচন পর্যবেক্ষক দল এসেছে, সেই দলের সাথে তার একটা আনুষ্ঠানিক বৈঠক হয়েছে, এবং সেই বৈঠকে তিনি দুটো কথাই বলেছেন। একটা হলো যে জাতীয় সংসদ নির্বাচন এবং একই সাথে গণভোট নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত। উনি বলেছেন এই কথা উনি বলেছেন। আর
আমরা যেটি দেখতে পাচ্ছি যে নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন কমিশন তার কার্যক্রম পরিচালনা করছে এবং এখন আপিল নিষ্পত্তির জন্য তারা প্রতিদিনেই এই কাজগুলো করছে এবং রাজনৈতিক দলগুলো তাদের যে জোটগুলোর মধ্যে আসন মানে বন্টন সেগুলো নিয়ে সমঝোতা নিয়ে তাদের মধ্যে টানাপোড়েন সেইগুলো করার চেষ্টা করছে। বিএনপির অভ্যন্তরীণ কিছু প্রার্থিতা নিয়ে তাদের বিরোধ আছে সেগুলো নিষ্পত্তির চেষ্টা করছে। জোটের সাথে যে সংকট আছে সেগুলো নিষ্পত্তির চেষ্টা করছে। এগুলো সবই নির্বাচনী প্রস্তুতির অংশ। এখন এই নির্বাচনটা তো শুধুমাত্র জাতীয় সংসদ নির্বাচন না, এর সাথে যুক্ত হয়েছে আমাদের গণভোট। আজকে ঐক্যমত্য কমিশনের যিনি চেয়ারম্যান মানে ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন আলী রিয়াজ সাহেব বলেছেন যে এই গণভোটের ফলাফলের উপরেই বাংলাদেশের ভবিষ্যৎ মানে নির্ভর করছে। আজকেও এটা তিনি বলেছেন। এবং বরাবরই আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে গণভোট প্রশ্নে বা আমাদের সংস্কার প্রশ্নে আমাদের বড় রাজনৈতিক দল বিএনপিকে এর উপর একটা মানে দোষারোপের চেষ্টা করা হচ্ছে যে বিএনপি এই সংস্কারের ব্যাপারে ততটুকু আগ্রহী না যতটুকু আগ্রহী এনসিপি বা জামাত বা অন্য খুচরা মানে ছোট দলগুলোর ব্যাপারে যেগুলোর কথা বলা হচ্ছে। এবং এই দু একদিনের মধ্যে এই কথাটাও মানে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে বিএনপি না ভোটের পক্ষে কাজ করছেন। এবং আপনি একটু আগে যেটা বলেছেন যে ঠাকুরগাঁওয়ে বিএনপির মহাসচিব তিনি আনুষ্ঠানিকভাবে তার দলের অবস্থান স্পষ্ট করেছেন। এখন আপনি দেখেন গণভোটের ব্যাপারে মানে জনগণকে সম্পৃক্ত করা বাংলাদেশের ইতিহাসে আজিজ ভাই জানেন যে এটা এই গণভোটটা যদি হয় চতুর্থ গণভোট হবে এটি। গণভোটের ব্যাপারে এমনিতেই বাংলাদেশের মানুষের খুব বেশি আগ্রহ থাকে না এবং সেইখানে গণভোটের ব্যাপারে সবসময় বলা হয়ে থাকে যে এইগুলো সরকারি যেসব প্রশাসন যন্ত্র গণভোটকে নিয়ন্ত্রণ করেন। এটা কিন্তু বরাবরই বাংলাদেশে আমাদের এই ধরনের বক্তব্য আছে। তো এই ব্যাপারে এইবার যে নির্বাচন সেই নির্বাচনে যদি জনগণকে যদি দারুণ মাত্রায় উদ্বুদ্ধ না করা যায় তাহলে ব্যালট পেপার দুইটা নিবে ঠিকই, কিন্তু একটাতে সিল পড়লে নিজের পছন্দের মার্কা বা প্রার্থীর পক্ষে আরেকটাতে কোনো সিল পড়বে কিনা এটা খালি এখানে রেখে আসা হবে এটা নিয়ে কিন্তু যথেষ্ট সংশয় আছে। এখন এই ভোটারগুলোকে গণভোটের ব্যাপারে গণভোটের হ্যাঁ বা নায়ের ব্যাপারে আগ্রহী করতে পারেন কারণ বড় স্টেক হোল্ডার হচ্ছেন রাজনৈতিক দলগুলো। রাজনৈতিক দলগুলোর নির্বাচন নিয়ে নিজস্ব মানে জাতীয় সংসদ সেখানে তাদের মাথা ব্যথা আছে, সেটার ব্যাপারেই তারা বেশি কনসেন্ট্রেশন দিবেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। তাহলে কারা এই দায়িত্বটা পালন করতে পারেন? এই দায়িত্বের মধ্যে বড় দায়িত্বটা বর্তাই হলো ইলেকশন কমিশনের। জনগণকে উদ্বুদ্ধ করা এবং জনগণকে মানে জাতীয় সংসদে ভোটাধিকার প্রয়োগের সাথে সাথে গণভোটের তাদের মতামত দেয়া, সেই ব্যাপারে ইলেকশন কমিশন তো বলতে পারবে না যে হার পক্ষে দাও বা না পক্ষে দাও, কিন্তু গণভোটে তারা অংশগ্রহণ করবে, তাদের মতামত দিবে, এটা ইলেকশন কমিশন। সরকারের দায়িত্ব, সরকারেরও দায়িত্ব এবং সরকার সেই ক্ষেত্রে জনগণকে উদ্বুদ্ধকরণের ক্ষেত্রে তাদের তথ্য মন্ত্রণালয় বলে একটা মন্ত্রণালয় আছে, সেই মন্ত্রণালয়ে আগে আমরা দেখেছি আজিজ ভাই যে বিভিন্ন নির্বাচনের সামনে আমাদের যে আগে একটা টেলিভিশন ছিল যখন, সেইখানেও নির্বাচন আসলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নানা রকমের ছোট ছোট ভিডিও তৈরি করে জনগণকে উৎসাহিত করার জন্য উদ্বুদ্ধ করার জন্য হয়। এখন তো হাজারটা মাধ্যম তাদের হাতে আছে। এখনো তো অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে গণভোটের পক্ষে ভোটের গাড়ি নামে বিভিন্ন অঞ্চলে গণভোটের পক্ষে প্রচারণা চালানো হচ্ছে। অনেকে বলছেন যে আসলে অন্তর্বর্তীকালীন সরকারও নাকি কোনো একটি দলের দিকে ঝুঁকে বা কোনো প্রার্থীর দিকে ঝুঁকে ক্যানভাস করছে, এরকম অভিযোগ কিন্তু আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে পেয়েছি। আসলে এই অভিযোগের তো শেষ নেই, নির্বাচনের আগে অভিযোগ থাকবেই, পাল্টা অভিযোগ থাকবে। আমরা নিশ্চয়ই একটা বিরতির পরে সে আরো বিস্তারিত আপনাদের কাছে জানতে চাইবো। দর্শক, একটা বিরতি নিচ্ছি। আর আইএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার নিবেদিত দেশ সম্প্রতিকের সঙ্গে থাকবেন। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন আর আইএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার নিবেদিত দেশ সম্প্রতিক। সোনিয়া হক আপনাদের সাথে আছি। নির্বাচনী সব উদ্বেগ উৎকণ্ঠা কাটুক এই প্রত্যাশায় এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করছি। আমি আলোচনায় ফিরে যেতে চাই। এম এ আজিজ এই অংশে আপনার কাছে আলোচনায় আসতে চাই। আমরা জানি যে বাংলাদেশে এখন চারটি জোট মোটমাট, কিন্তু দুটি বড় জোট, বিএনপি দলীয় নেতৃত্বাধীন একটি জোট এবং আরেকটি হচ্ছে এনসিপি এবং জামাত ইসলামীর নেতৃত্বে এনসিপির জোট, এবং সেই সাথে 11টি দল রয়েছে। তো যে এখানে আমরা আজকে বিভিন্ন সংবাদ মাধ্যমে পেয়েছি যে যেসব সংসদীয় আসনে এনসিপি প্রার্থী রয়েছে মানে বা প্রার্থী দিচ্ছে না, সেসব আসনে গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালাতে অ্যাম্বাসেডর বা প্রতিনিধি নিয়োগ দিবে এনসিপি। সংসদ নির্বাচনে
300টি আসনের মধ্যে 270 আসনে এনসিপির কোনো প্রার্থী থাকছে না বলে জানিয়েছে দলটি, এবং এদের এই সব জায়গাতে তারা অ্যাম্বাসেডর বা প্রতিনিধি নিয়োগ দিচ্ছে। এটি কেন? হ্যাঁ ভোটের পক্ষে তো প্রচারণা জামায়াতে ইসলামী বা অন্য অপরাপর দলগুলো যারা জুটে আছে তারা দিতে পারে। এটি কি তাদের মধ্যে কোনো রকমের একটা অবিশ্বাস কাজ করছে? এটা একটা প্রশ্ন আমি করতে চাই, নাকি এটা কোনো কৌশল বা বলতে পারেন যে জামায়াতে ইসলামী কি হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাবে না বলে তারা মনে করছে? না, দেখেন, যতই বলেন অভ্যুত্থানের শক্তি কিন্তু এনসিপি ছিল। এখন এনসিপি একটা অংশ জামাতে গেছে, আর একটা অংশ আলাদা নিরপেক্ষ অবস্থানে, তারা যাবে কি যাবে না। আর একটা নারী একজনও যায় নাই, সব অনেকেই স্বতন্ত্র দাঁড়ায় গেছে। তো এনসিপি তো কয়েক টুকরা হয়েছে। হ্যাঁ, এখন এই কারণে এনসিপির কাছে প্রত্যাশা অভ্যুত্থানের শক্তি হিসেবে সবাই প্রত্যাশা ছিল, আপনারাও ছিল, আমাদেরও ছিল। মুক্তিযুদ্ধের সময় একটা প্রত্যাশা, সেই প্রত্যাশা 90 বাস্তবায়ন হয় নাই, 24-এ আমরা আশা করেছিলাম। সেটা এখন এনসিপি এই অবস্থায় যে একটা ঐক্যের ভিতরে ঢুকে গেছে এবং সেখানে 30টা আসন বিএনপির সাথেও আলোচনা করেছে, এখানেও আলোচনা করেছে। আগে দাবি করেছে মধ্যপন্থা দল, এখন বরাবর বলছে যে বিএনপির সাথেও আলোচনা হচ্ছে, জামাতের সাথে আলোচনা হচ্ছে, যেটার সাথে তাদের মিলবে তাদের সাথে যাবে। তার মানে তাদের পলিটিক্সটা ক্লিয়ার ছিল না। এই জন্য আমি বলবো যে অভ্যুত্থানের শক্তিটা যদি 3জন উপদেষ্টা ছিল, তারা এসে যদি অন্তত পক্ষে এনসিপিটা মানে তাদের টিকে থাকতো, অর্থাৎ তাদের তো ব্র্যান্ড ভ্যালু আছে, তারা তো যাই হোক যদিও বিতর্কিত হয়ে গেছে, এখন তারা যে 30টা আসন পেয়েছে, 30টা আসনে তাদের প্রার্থী আছে, আর বাকি জায়গায় যে অ্যাম্বাসেডর তারা আপনার করবে, প্রচার করবে এই গণভোটের জন্য, এবং এটা স্বাভাবিক, কারণ দরকার তো তারই আগে বেশি, তাদেরই আগে, কারণ তারা অভ্যুত্থানের শক্তি দরকার নাই, তারা তো আছে, সবারই আছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে ঐক্যমত কমিশনে যে আলোচনাটা হয়েছে ডাইরেক্ট, কিন্তু সব টেলিভিশনে দেখানো হয়েছে, লাইভ দেখানো হয়েছে। লাইভ তখনই কিন্তু ওই ধরেন বড় দলগুলো কিন্তু তাদের সমর্থকরা কিন্তু তাদের মাইন্ড ফিক্স করে ফেলছে। আমার মনে হয় যে হ্যাঁ, মুভ করলে তো ধরেন 230টা 70টা আসনে ঘুরবে, তাতে কিছু কাজ দিবে, তবে মেজর কোনো কাজ দিবে না, কারণ মেসেজটা কিন্তু যার যার পার্টির পেয়ে গেছে। আমি বুঝতে পেরেছি এই বিষয়টি। সেক্ষেত্রে তারা আসলে হ্যাঁ ভোটের পক্ষে সমর্থনে জনসমর্থন আদায়ের জন্যই এই কৌশলটা প্রয়োগ করছে। কিন্তু সেই সাথে ডক্টর সিদ্দিকুর রহমান খান, আপনার কি মনে হয় সরাসরি জামাতের পক্ষে ভোট চাওয়া এনসিপির পক্ষে, মানে কারণ 30টা আসনে তাদের প্রার্থী আছে, তারা বাদবাকি 270 আসনের জন্য জামাতের জন্য কিন্তু তাদেরকে ভোট চাইতে হবে, সেক্ষেত্রে সরাসরি ভোটের প্রচারণাতে না গিয়ে তারা এই অ্যাম্বাসেডর নিয়োগ করেছে হ্যাঁ ভোটের জন্য বা গণভোটে সমর্থন আদায়ের জন্য, এর মানে ফাঁক দিয়ে কি আসলে জামাতের প্রচারণাটা চালানো যায় কিনা? আপনার কাছে কি ধরনের কৌশল মনে হচ্ছে? আপনি দেখেন, প্রথম কথা হলো তারা যখন জামাতের সাথে, আমি পছন্দ করি বা আপনি পছন্দ করেন বা না করেন, জামাতের সাথে যখন তারা জোটবদ্ধ হয়েছে, জামাতে এই 300 আসনে তাদের যেখানে প্রার্থী আছে, এর বাইরেও তাদের যারা জোট সঙ্গী আছে, প্রত্যেকের পক্ষে তাদের নির্বাচনী প্রচার চালানো করা, এটা তাদের একটা দায়িত্বের মধ্যেই পড়ে, যেহেতু তিনি জোট সঙ্গী হয়েছেন। বরং তারা যে কথাটি বলছেন যে আমরা হ্যাঁ ভোটের পক্ষে অ্যাম্বাসেডর নিয়োগ করব, এটাই হলো অস্বাভাবিক বক্তব্য। ফলে আমার কাছে মনে হচ্ছে যে এর মধ্য দিয়ে তারা কি আরেকটা নতুন কৌশল অবলম্বন করতে চাচ্ছে কিনা তা, আর শেষ পর্যন্ত জামাত তাদের কেবলমাত্র ওই গণভোটের পক্ষে অ্যাম্বাসেডর নিয়োগের বিষয়টি জামাত কিভাবে নিবে বা তাদের অন্য জোট সঙ্গীরা কিভাবে নিবে, সেইটা আমার কাছে এখন একটা প্রশ্নের ব্যাপার আছে। এবং শেষ পর্যন্ত এনসিপি তার এই মানে গণভোটের পক্ষে জনমত সংগঠনের ব্যাপারে অ্যাম্বাসেডর নিয়োগের পক্ষ, এই যে বক্তব্য, এখান থেকে এনসিপি কে সরে যেতেও বাধ্য হতে পারে, কারণ তার জোটের যারা শরিকরা এই বিষয়টাকে তো এইভাবে সহজভাবে নিবে বলে আমরা মনে করি না। এখন যে কথাটা হচ্ছে যে এই যে নির্বাচনে আপনি তারা বরাবরই বলেছে যে তারা 300 আসনে প্রার্থী দিবে, সেই জন্য 1500 নমিনেশন তারা খুব গর্বের সাথে বলেছেন, 1500 নমিনেশন তারা বিক্রি করেছেন। পরবর্তীতে তারা
দর কষাকষি করেছেন, বিএনপির সাথে আলোচনা করেছেন। বিএনপি নজরুল ইসলাম খানকে প্রশ্ন করা হয়েছিল যে আপনাদের সাথে কেন তাদের বনিবনা হলো না। উনি বলেছেন যে যেহেতু তারা নিজেদের পক্ষ থেকে এই ব্যাপারে খোলাসা করেনি, বিএনপি হিসাবে দল হিসাবে আমরাও এটাকে খোলাসা করতে চাই না। কিন্তু উনি অন্যভাবে টেকনিক্যালি বলেছেন যে আসলে বিষয়টা তো আদর্শগত বিষয় না, বিষয়টা হচ্ছে ওই আসন প্রাপ্তির হিসাব নিকাশ। এইটা তাদের যেখানে ভালো মনে হয়েছে, যেটা তাদের জন্য প্রাপ্তিটা সুবিধাজনক হয়েছে, সেখানেই তারা গিয়ে নোংর করেছেন। এটা কিন্তু বক্তব্যটা এইরকম, এবং আমরাও দৃশ্যত দেখছি। আর এটাকে শুধুমাত্র আপনি জামাত এনসিপি জোট এটা বললে হবে না, কারণ আমরা যেটুকু এখন পর্যন্ত আমাদের কাছে খবর আপনাদের মাধ্যমে, সেখানে তাদের যে আসন সমঝোতা হয়েছে, সেখানে এনসিপি যে কয়টা আসন পেয়েছে তাতে এনসিপির অবস্থান 3 নম্বরে। এনসিপির চেয়ে বেশি আসন দেওয়া হয়েছে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনকে। ফলে এটাকে এনসিপি জামাত জোট বললে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এটা মেনে নেবে না। তখন ওরা বলবে যে বলো জামাত ইসলামী শাসনতন্ত্র, তারপরে হলো এনসিপির অবস্থা। এনসিপি জোট আসলে এই জোটের মাধ্যমে আসলে জোটবদ্ধ হয়ে জোটের মাধ্যমে এনসিপি কি প্রমাণ করতে চাইলো এবং কি করতে চায়, এই বিষয়গুলো নিয়েও নিশ্চয়ই আলোচনা হবে। আমরা একটা বিরতির সময় হয়ে গেছে, একটা বিরতি নিয়ে ফিরে আসি দর্শক। একটা বিরতি নিয়ে ফিরছি। RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার নিবেদিত দেশ সম্প্রতিকে সঙ্গে থাকুন। ফিরছি বিরতির পর, স্বাগত আরেকবার। দেখছেন RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার নিবেদিত দেশ সম্প্রতিক। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। নির্বাচন নিয়ে সব উদ্বেগ, সব উৎকণ্ঠা কাটুক, এই বিষয়টি নিয়ে কথা বলছিলাম। আমি ফিরে যেতে চাই আলোচনায়। অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান, এই অংশে আপনার কাছে আলোচনায় ফিরে আসি। সেটি হলো যে সংস্কারের ক্ষেত্রে আসলে রাজনৈতিক দলগুলোর তো এক ধরনের অঙ্গীকার ছিল, সেই অঙ্গীকারগুলো নির্বাচন পরবর্তী সময়ে এক থাকবে না, এটি অনেকেই শঙ্কা করেন, অনেকেই সংশয় প্রকাশ করেন। মানে এই বিষয়টি আসলে কি? দেখুন, সংশয় শঙ্কা এটা তো প্রকাশ করতেই পারে। আগামী দিনে যারা রাজনৈতিক দলগুলো আছে, এমনকি এটাও আমরা প্রচার শুনি যে যদি বিএনপি বিজয়ী হয় তাহলে আর কোনো সংস্কার হবে না। এটা আবার ভুলে যায় 2023 সালে বাংলাদেশের নিকট ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করতে পারবে, এই ধরনের কোনো চিন্তাও ছিল না। কিন্তু রাষ্ট্র মেরামতের 31 দফা তারা দিয়েছিল, এবং সেই 31 দফার মধ্যে উচ্চকক্ষ গঠন থেকে শুরু করে অনেকগুলো আমাদের ঐক্যমত্য কমিশনে অন্তর্ভুক্ত হয়েছে। উচ্চকক্ষ থেকে শুরু করে আপনার ওই আলাদা ওই যে সেপারেট কি জানি বলে সচিবালয়, বিচারের জন্য, সুশাসনের জন্য, তত্ত্বাবধায়ক, অনেকগুলো তাদের এগুলো অন্তর্ভুক্ত হয়েছে ঐক্যমত্য কমিশনের। ফলে বিএনপি গেলে, ক্ষমতায় গেলে সংস্কার হবে না, এই ধরনের যারা বক্তব্য, এইগুলো হলো একেবারেই অপপ্রচার। তবে এইটুকু আমি তো বলতেই পারি যে এই যে ঐক্যমত্য কমিশনের মাধ্যমে যে বিষয়গুলো হয়েছিল, বিএনপি তো অনেকগুলো ব্যাপারে নোট অফ ডিসেন্ট দিয়েছিল। এখন এই ভবিষ্যতে তারা সরকার গঠন করলে এই নোট অফ ডিসেন্ট তাদের যেটা দেওয়া আছে সেগুলো করার ব্যাপারে তাদের বাধ্যবাধকতা থাকবে না। এখন সেইখানে তারা সেইগুলো করবে কি করবে না সেটা সময় বলে দিতে পারবে। কিন্তু আমরা চাই যে বাংলাদেশটা 54 বছরে যেখানে গেছে, একটা গণতন্ত্রকে টেকসই রূপ দেওয়ার জন্য এত মানুষ না করলে তো সেক্ষেত্রে অটো পাস হয়ে যাওয়ারও তো এক ধরনের আছে, কৌশল আছে বলে বা উপায় আছে বলে আমরা শুনেছি। সেটা যদি আপনি হাবুট হয়ে আসে এবং সেখানে অটো পাসের ব্যাপারে যদি যে কথাগুলো আছে, সেই মানে অটো পাস মানে অটো যুক্ত বাংলাদেশ, এখন অটো পাস আমরা হয়েছি। কিন্তু আমার মনে হয় যে যখন ভবিষ্যতে যারা সরকার গঠন করবে, এই ব্যাপারে সেই সরকারের সদিচ্ছার উপর অনেক কিছু নির্ভর করবে। কিন্তু আমরা আশা করতে চাই এটা যে অন্ততপক্ষে এই রাষ্ট্র মেরামতের জন্য যে সংস্কার প্রস্তাবগুলো জন আকাঙ্ক্ষার সাথে সম্পর্কযুক্ত, যারাই ক্ষমতায় আসুক তারা যেন এর প্রতি শ্রদ্ধাশীল থাকে। অসংখ্য ধন্যবাদ ডক্টর সিদ্দিকুর রহমান খান। আমি একটু এম এ আজিজ ওই প্রশ্নটাই আপনার কাছে রাখতে চাই। বিষয়টা বিএনপির স্পোকসম্যান সালাউদ্দিন আহমেদ কিন্তু বলেছেন, যেগুলো নোট অফ ডিসেন্ট দিয়েছে, বলেছে সংবিধানের সাথে সাংঘর্ষিক, তাই এটা সংসদ ছাড়া সংস্কার সম্ভব না, অ্যাপ্রুভ সম্ভব না। তারা তো বলে নাই এটা আমরা করব না। তো এটা যেটা সিদ্দিক ভাই যেটা বললো, জনগণের স্বার্থে যেটা সম্পর্কিত, তারাই তো সংস্কার প্রস্তাব প্রথম আনছে। আমার ধারণা অনেক কিছুই হবে, সংস্কার হবে, কিছু হবেই। কারণ জনপ্রত্যাশা তো এখন সংস্কার। কারণ 54 বছরে তো দেশ অনেক সূচকে এগোয়েছে, দেশ তো রাজনৈতিক সূচকে পিছাচ্ছে। সুতরাং সেখানে কিছু সংস্কার তো, অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেটা তো বিএনপিকে পূরণ করতে হবে। এবং অবশ্যই সংস্কার চলমান প্রক্রিয়া, সেটা চলতেই থাকবে। অসংখ্য ধন্যবাদ। আজকের মতো শেষ করতে চাই। আপনাদের দুজনকে ধন্যবাদ জানাতে চাই। নির্বাচন নিয়ে সব উদ্বেগ উৎকণ্ঠা কাটুক আমাদের, সেই প্রত্যাশায় RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার নিবেদিত দেশ সম্প্রতিক আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।